নমস্কার, আমি তসমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। ইরানে যুদ্ধের রাজ্যে জ্বলছে হেসেল। সংকটে দেশ, নরেন্দ্র মোদী ফেল। কতদিন ধরে বিরিয়ানি মন করছে, তো খা বিরিয়ানি। কে বারণ করেছে? সময় তো পাচ্ছি না। দেখি নেক্সট রবিবার ট্রাই করব। এত দেরি করলে বিরিয়ানি কপালে নাও জুটতে পারে। সে কি, আমার কপালে বিরিয়ানি জুটবে না কেন? পশ্চিম এশিয়ায় যুদ্ধ লেগেছে, রোজই তো তা নিয়ে খবর দিচ্ছি। হ্যাঁ, যুদ্ধ লেগেছে তো জানি, কিন্তু তার সঙ্গে আমার বিরিয়ানি খাওয়ার কি সম্পর্ক? ইরান বনাম আমেরিকা ইসরায়েলের যুদ্ধ তো আর শুধু 3টে দেশের যুদ্ধ না। তাও জানি, গোটা পশ্চিম এশিয়াতেই যুদ্ধ হচ্ছে, আরব দেশগুলোতেও মিসাইল পড়ছে। হ্যাঁ, তার উপর হরমুজ প্রণালীও বন্ধ। এই পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, সৌদি আরব, ইরাক তেলের উৎপাদন কমিয়ে দিয়েছে। কিন্তু তার সঙ্গে আমার বিরিয়ানির সম্পর্ক কি? আমাদের রাজ্য সহ সব রাজ্যেই ডোমেস্টিক এবং কমার্শিয়াল দুরকম গ্যাসের দাম বেড়েছে। বিভিন্ন রেস্তোরাঁ বন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এরকম সংকট তৈরি হলে সাধারণ মানুষ খাবে কি? সাধারণ মানুষের যাতায়াত থেকে পেটের ভাত সবই অনিশ্চয়তার মুখে। লাইন দিয়ে অটো দাঁড়িয়ে আছে, সিএনজি সাপ্লাই কম। তারপর আকাশ ছোঁয়া ভাড়া বাড়বে, পেট্রোল ডিজেলের সংকট বাড়লে, আরও দাম বাড়লে ফল সবজি থেকে মাছ সবের দাম বাড়বে। জ্বালানির উপরই তো দেশের অর্থনীতি দাঁড়িয়ে থাকে। একেবারেই তাই। জ্বালানি সংকটের অবস্থা এখন ভয়াবহ। শহর থেকে রাজ্য, রাজ্য থেকে দেশ, গোটা দক্ষিণ এশিয়া এখন সংকটের শিকার। তুমি আমাকে ডিটেলসে বলো তো, ঠিক কতটা বিপজ্জনক পরিস্থিতি? তুই নিজেই দেখ কতটা ভয়াবহ অবস্থা এই মুহূর্তে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের সংঘাতে সরাসরি প্রভাব এখন কলকাতাতেও দেখা যাচ্ছে। এলপিজি ও সিএনজি সরবরাহে বড় সংকট তৈরি হয়েছে। এতে সাধারণ মানুষ, রেস্তোরাঁ, হোটেল এবং ছোট খাবারের ব্যবসা মারাত্মক সমস্যায় পড়েছে। 10ই মার্চ কেন্দ্রীয় সরকার নির্দেশ দেয় যে সমস্ত নন ডোমেস্টিক বা বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের সরবরাহ অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখতে হবে। এর ফলে কলকাতার রেস্তোরাঁ, বেকারি, হোটেল ও ফুটপাথের খাবারের দোকানগুলিতে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতের প্রতিদিন প্রায় 195 মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক মিটার গ্যাসের প্রয়োজন হয়। এর প্রায় অর্ধেকই বিদেশ থেকে আমদানি করা হয়। আগে পশ্চিম এশিয়া থেকে প্রায় 60 মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক মিটার গ্যাস আসত, কিন্তু হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পরে সেই সরবরাহ প্রায় থেমে গেছে। কারণ পশ্চিম এশিয়া থেকে আসা প্রায় 95% গ্যাস ও তেল এই পথ দিয়েই ভারতে আসে। এই পরিস্থিতিতে সরকার 6 মার্চ জরুরি ক্ষমতা ব্যবহার করে তেল শোধনাগারগুলিকে এলপিজি উৎপাদন বাড়ানোর নির্দেশ দেয়। লক্ষ্য ছিল গৃহস্থালির রান্নার গ্যাস সরবরাহ বজায় রাখা। সরকার জানিয়েছে এখন গৃহস্থালির এলপিজি সরবরাহকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের মতো জরুরি পরিষেবায় বাণিজ্যিক গ্যাস দেওয়া হবে, কিন্তু বাস্তবে সমস্যার সমাধান হয়নি। রেস্তোরাঁ ও হোটেল মালিকরা বলছেন সরবরাহকারীরা বাণিজ্যিক সিলিন্ডার দিতে পারছেন না। ন্যাশনাল রেস্তোরাঁ অ্যাসোসিয়েশন সরকারের কাছে চিঠি দিয়ে জানিয়েছে খাবারের পরিষেবা একটি জরুরি পরিষেবা, তাই তাদের গ্যাস সরবরাহে অগ্রাধিকার দেওয়া উচিত। কলকাতার অনেক রেস্তোরাঁ মালিক এখন উদ্বিগ্ন। হোটেল মালিকরা বলছেন একটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম এখন প্রায় 2300 টাকা। হাতে মাত্র 2টি সিলিন্ডার আছে, তাই গ্যাস বেশি লাগে এমন খাবার বানানো বন্ধ করতে হয়েছে। বহু বছর পর এরকম পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন ব্যবসায়ীরা। এদিকে সাধারণ মানুষের ক্ষেত্রেও সমস্যা বাড়ছে। অনেকেই সিলিন্ডার বুক করলেও ডেলিভারির তারিখ পাচ্ছেন না। এইচপি গ্যাস ডিলাররা জানিয়েছেন চাহিদা বেড়েছে কিন্তু সরবরাহ কমেছে। দাম 60 টাকা বাড়লেও চাহিদা কমেনি। সরকার কালোবাজারি ঠেকাতে 25 দিনের ব্যবধানে নতুন বুকিংয়ের নিয়ম করেছে। সিএনজি সংকটও পরিবহনে প্রভাব ফেলছে। অটো চালকরা গ্যাস ভরতে 3 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়াচ্ছেন। এই সংকট শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা দক্ষিণ এশিয়ায় প্রভাব ফেলছে। বাংলাদেশে জ্বালানি সংকট মোকাবিলায় বিশেষ কমিটি গঠন হয়েছে। পাকিস্তান জ্বালানি বাঁচাতে সরকারি অফিস 4 দিন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। শ্রীলঙ্কা ইতিমধ্যেই জ্বালানির দাম বাড়িয়েছে। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি নীতির দুর্বলতাও সামনে এসেছে। দেশের প্রায় 2/3 এলপিজি আমদানি করতে হয় এবং তার বেশিরভাগই পশ্চিম এশিয়া থেকে আসে। তাই একটি যুদ্ধই দেশের জ্বালানি নিরাপত্তাকে বিপদের মুখে ফেলেছে। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে এই ধরনের সংকট এড়াতে বিকল্প জ্বালানি ও আমদানির উৎস বাড়ানো জরুরি। ভারত এখন করবেটা কি? আর এই সংকট কি এড়ানো যেত না? সংকট এড়ানো যেত, তবে ভারত কি করবে সেটা হয়তো নরেন্দ্র মোদীও জানেন না। মানে এত বড় সংকট সরকার কি করবে জানে না? না, জানে না। আর এই সংকট তো সরকারের ব্যর্থ নীতির ফল। এখন তো আমেরিকায় ভারতের সব সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছে। 28 বছর বয়সী ক্যারোলিন লেভিট ট্রাম্পের প্রেস সেক্রেটারি।
ভারতের মতো দেশকে নিয়ে যে ভাষায় কথা বলছেন তাতে মনে হয় আমেরিকাই ভারতের মালিক। মানে কি বলেছেন ক্যারোলিন লেভিট? ভারতকে যা অর্ডার দিয়েছে আমেরিকা তাই নাকি ভারত করছে। ভারত ভালো অভিনেতা, মার্কিন নির্দেশ মতোই অভিনয় করছে। ভারত কেন সংকটে পড়েছে? আগে থেকে কি কোনো পরিকল্পনা ছিল না? জ্বালানি সংকট নিয়ে ভারত কোনোদিন পরিকল্পনা করেনি, বিকল্প জ্বালানি নিয়ে কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি রাশিয়ার তেল কিনে ভারত যেটুকু সুবিধে পেত ট্রাম্পের নির্দেশে তাও বন্ধ হয়ে গেছে। তাহলে ভারতের এখন কিছুই বিকল্প ব্যবস্থা নেই? না, নেই। ভারত এখন ক্রাইসিস ম্যানেজমেন্ট নিয়ে ভাবছে, কিন্তু ক্রাইসিসের কারণ কি? ক্রাইসিসের কারণ কি শুধুই মোদী সরকারের উপর বর্তায়? সমস্ত তথ্য আর ক্রোনোলজি সেটাই বলছে। দেখ, ভারতের বিদেশ নীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি ছিল কৌশলগত স্বাধীনতা বা স্ট্র্যাটেজিক অটোনমি, কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী সেই ধারণাকে গুরুতরভাবে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। মার্কিন প্রশাসনের বক্তব্যে এমন একটি ছবি উঠে এসেছে যেখানে মনে হয় ভারত যেন নিজের স্বার্থে নয় বরং আমেরিকার নির্দেশ ও অনুমতির ভিত্তিতে জ্বালানি নীতি নির্ধারণ করছে। মার্কিন প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট স্পষ্ট ভাষায় বলেছেন যে ভারতকে অস্থায়ীভাবে অনুমতি দেওয়া হয়েছে রাশিয়ার তেল আমদানির জন্য। তার আগে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট আরও কঠোর ভাষায় বলেছিলেন, আমরা নির্দেশ দেওয়ার পর ভারত রুশ তেল কেনা বন্ধ করেছিল। 140 কোটির একটি সার্বভৌম দেশ সম্পর্কে এই ধরনের মন্তব্য শুধু অপমানজনক নয় বরং ভারতের স্বাধীন বিদেশ নীতির দাবিকেও দুর্বল করে দেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘদিন ধরে নিজের রাজনৈতিক ভাবমূর্তি গড়ে তুলেছেন একজন শক্তিশালী নেতা হিসেবে যিনি বিদেশি চাপের সামনে মাথা নত করেন না। কিন্তু ওয়াশিংটনের এই প্রকাশ্য মন্তব্য সেই ভাবমূর্তিতে বড় ধাক্কা দিয়েছে। আরও উদ্বেগজনক হলো পশ্চিম এশিয়ার সাম্প্রতিক সংঘাত নিয়ে ভারতের নীরবতা। ইরানের সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ড বা ভারতীয় উপকূলের কাছে একটি ইরানি জাহাজে হামলার মতো ঘটনায় দিল্লির কোনো স্পষ্ট প্রতিক্রিয়া দেখা যায়নি। এই নীরবতা অনেকের কাছেই অস্বস্তিকর। এর মধ্যে অর্থনীতির ওপর চাপ দ্রুত বাড়ছে। ভারত তার মোট তেলের প্রায় 90% আমদানি করে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, তেলের দাম প্রতি ব্যারেল $10 বাড়লে ভারতের আমদানি বিল বছরে প্রায় 13 থেকে 14 বিলিয়ন ডলার বেড়ে যায়। এতে চলতি হিসেব ঘাটতি বাড়ে, রুপির ওপর চাপ পড়ে এবং মূল্যবৃদ্ধি বাড়ে। ইতিমধ্যেই তেলের আন্তর্জাতিক দামে তীব্র বৃদ্ধি দেখা যাচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে এলপিজি ও জ্বালানি দামে। তবে সমস্যার সবটাই আন্তর্জাতিক পরিস্থিতির উপর চাপিয়ে দেওয়া যায় না। সরকারের নীতিগত ব্যর্থতাও এখানে বড় ভূমিকা রেখেছে। কৌশলগত তেল মজুত বা স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ ঠিকভাবে পূরণ করা হয়নি। চলতি বছরে এই খাতে প্রায় 5,876 কোটি টাকা বরাদ্দ থাকলেও খরচ হয়েছে মাত্র 1,039 কোটি। ব্যাঙ্গালোরের ভান্ডার অর্ধেকেরও কম ভর্তি, আর দেশের সবচেয়ে বড় উদর রিজার্ভার মাত্র 82% ভর্তি রয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং অন্যান্য সংস্থা তেল শোধনের নামে উচ্চ মার্জিনে বিশাল মুনাফা করেছে, কিন্তু পেট্রোল ও ডিজেলের দাম কমেনি। সরকার আবার জ্বালানি কর থেকে বছরে প্রায় 2.7 লক্ষ কোটি টাকা আয় করে, যা সাধারণ মানুষের উপর বাড়তি বোঝা তৈরি করে। ভারত আগেও বহুবার জ্বালানি নীতিতে আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করেছে। 2019 সালে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চাপেই ভারত ইরান থেকে তেল আমদানি কার্যত বন্ধ করে দেয়। যদিও সেই তেল ভারতীয় শোধনাগারের জন্য অত্যন্ত উপযোগী ও তুলনামূলকভাবে সস্তা ছিল। এখন রাশিয়ার তেল নিয়েও একই চিত্র দেখা যাচ্ছে। আরও বিস্ময়ের বিষয় হলো, রাশিয়া থেকে ছাড়ে তেল কেনার ফলে বড় কোম্পানিগুলি বিপুল লাভ করলেও সাধারণ মানুষ তার সুবিধা পায়নি। আজকের বাস্তবতা তাই স্পষ্ট। একদিকে আমেরিকার অনুমতি, অন্যদিকে বাড়তে থাকা জ্বালানির দাম ও অর্থনৈতিক চাপ। এই সমীকরণ দেখিয়ে দিচ্ছে মোদী সরকারের জোরালো দাবির আড়ালে ভারতের জ্বালানি নীতি ও বিদেশ নীতি ক্রমেই দুর্বল এবং নির্ভরশীল হয়ে পড়ছে। এত দূরে যুদ্ধ হচ্ছে, কিন্তু তারপরেও আঁচ পড়ছে আমাদের এখানে। হওয়ারই কথা। একমাত্র একটা দেশ যার উপরে যুদ্ধের কোনো প্রভাব পড়েনি। কোন দেশ বলো তো? রাশিয়া। রাশিয়াকে হরমুজ প্রণালী ব্যবহার করতে দিয়েছে ইরান। রাশিয়ার জ্বালানি সাপ্লাইয়ে খুব বেশি প্রভাব পড়ছে না। ভারত যদি রাশিয়ার থেকে বেশি পরিমাণ তেল কিন্তু আগের মতো, তাহলে কি এই জিনিস হতো? হয়তো হতো না। সবচেয়ে বড় কথা, ভারতের যে পরিমাণ তেলের রিজার্ভ থাকার কথা ছিল তাই তো নেই। মানে কি বলছো বলো তো? বলছি যে ভারতের 5,876 কোটি টাকার পেট্রোলিয়াম রিজার্ভ তৈরি করার কথা ছিল, তৈরি হয়েছে 1,039 কোটি টাকার। তারপর পেট্রোলের সঙ্গে ইথানল মিশিয়ে বিক্রি করা শুরু হলো। একেবারেই তাই। বিরোধীরা অভিযোগ তুলেছিল নীতিন গাডকারির ছেলের ইথানলের ব্যবসাকে ফুলিয়ে ফাঁপিয়ে দিতেই এই ব্যবস্থা। সে যাই হোক, ইথানল মেশানোর পরও জ্বালানির দাম কমায়নি সরকার।
আমাকে বলো তো, ভারতের আসল সমস্যাটা কোথায়? মোদি জামানায় আত্মনির্ভরতার কথা বলা হলো, জ্বালানি নিয়ে কোনো স্বাধীন পরিকাঠামো তৈরি হয়নি। আমরা এখনো জ্বালানির জন্য বাইরের দেশের ওপর নির্ভরশীল। বুঝলাম, চলো শেষ করি। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।